রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প। উৎপত্তিস্থল চীনে, এর মাত্রা 7.1। দুর্নীতি আর অবৈধ নির্বাচনের কারণে 16 বছর মৌলিক চাহিদা বঞ্চিত দেশের মানুষ। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হল না মাদারীপুরের আসাদের। দালাল চক্রের খপ্পরে প্রাণ যায় তার। 42 লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি। এবং জনপ্রিয় হয়ে ওঠা হলুদ রঙের কমলা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের অর্থনীতি। সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে 618 কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ইউএসজিএস তথ্য অনুসারে ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল 10 কিলোমিটার। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক তার সফর সঙ্গী হচ্ছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও কামনা করেন তিনি। লাগামহীন দুর্নীতি, গণমাধ্যমের লেজুর বৃত্তি আর নির্বাচনে অবৈধ হস্তক্ষেপের কারণে গত 16 বছর মৌলিক নাগরিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। দেশের প্রান্তিক জনগোষ্ঠী আর নারীরা এর সবচেয়ে বড় শিকার। বিশেষজ্ঞরা বলছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা স্থায়ী ও পূর্ণাঙ্গ হলেই নির্বাচন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে, জনগণ ফিরে পাবে অধিকার। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় কেনার সুযোগ দেশের মানুষ কবে পেয়েছে মনে পড়ে না। স্বাধীনতার 53 বছরে ক্ষমতার হাতবদল হলেও খেটে খাওয়া মানুষের ভাগ্যচক্রে লক্ষণীয় কোনো পরিবর্তন আসেনি। দুর্নীতির করাল গ্রাসে বরং ভোগান্তি বেড়েছে। তার উপর নিজের ভোট নিজে দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন নাগরিকরা। চালের কেজি 100 টাকা কেজি হোক, রসুনের কেজি 500 টাকা কেজি হোক, পেঁয়াজের কেজি 500 টাকা কেজি হোক, আর দুর্নীতি আর বাড়ুক, দেশ মরে যাক। আর ভোটের কথা বলা, ভোট দিতাম না, ভোট কান্নার ছিঁড়া বিড়া হারাই দেবো। রুজি করে খাচ্ছি। আমরা চাচ্ছি যে দুর্নীতি না হয়, সিন্ডিকেট না হয়, আমরা যাতে ভোট দিতে পারি। দুর্নীতির কারণে হলো সব জিনিসের দাম বেশি। এই কারণে আমরা সাধারণ মানুষ আমাকে চলতে ফিরতে বা কেনাকাটা করতে সমস্যা হয়। নির্বাচন ব্যবস্থার ওপর নাগরিকদের আস্থা ফেরাতে নতুন নির্বাচন কমিশনকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, বন্ধ করতে হবে টাকার খেলা, এমন মন্তব্য করেছেন কলামিস্ট ও রাজনীতিবিদ সাইফুল হক। নির্বাচনী ব্যবস্থার উপরে আস্থাটা পুনরুদ্ধার করা, নির্বাচনী ব্যবস্থার উপরে যে গণহতাশা, এটা দূর করে একটা আস্থা বিশ্বাস তৈরি করা নির্বাচন কমিশনের উপরে, এটা একটা বড় দায়িত্ব। এই নির্বাচন কমিশনের ফলে তার একটা গুরুত্বপূর্ণ কাজ হবে রাজনীতির নিবেদিত সংগ্রামী সাধারণ মানুষের যারা প্রতিনিধি, তারাও যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, বিজয়ী হতে পারেন, এরকম একটা গণতান্ত্রিক পরিবেশটা তৈরি করা। পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলে ক্ষমতার পালাবদলে সহিংসতা বন্ধ হবে বলে মনে করেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতাদার আহমেদ। রাজনৈতিক বিরোধটা কি? এটা হচ্ছিল একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চদশ সংশোধনী, সেই সংশোধনী আমাদের উচ্চ আদালত বাতিল করেছে এবং উচ্চ আদালত বাতিল করার কারণে এটা হয়তো একটা এখন আইনগত ভিত্তি পেয়েছে। অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিলেন নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে যতটুকু আইনের সংস্কার প্রয়োজন, এর বেশি সংস্কার আমার মনে হয় না এই অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সমীচীন বা করা প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থান গণমাধ্যমের চরিত্র উন্মোচন করেছে। এ বিষয়ক এক সেমিনারে সংস্কার কমিশন জানিয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা ও জবাবদিহিতা দুটোই নিশ্চিতে কাজ করছে কমিশন। সংবাদ মাধ্যমের সুরক্ষা, সাংবাদিকদের সুরক্ষায়, এই সুরক্ষা আইনের কথাও আমাদের বিবেচনায় আনার প্রশ্ন আছে। খুব গুরুত্বের সাথে দেখছি, সেটা হচ্ছে সংবাদ মাধ্যমেরও জবাবদিহিতার প্রশ্ন। আমাদের সংবাদ মাধ্যমের জবাবদিহিতার জায়গা খুবই সীমিত। বাংলাদেশে একটা ন্যাশনাল মিডিয়া সার্ভে হচ্ছে। এই সার্ভেটা হবে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সারা দেশে খানা জরিপ করে।
গণমাধ্যমে সরকারের অবৈধ হস্তক্ষেপ রোধে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের বিষয়েও জোর দিচ্ছে কমিশন। সরকার দাবি করছে যে এই সরকার করেনি কোনো হস্তক্ষেপ, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে সরকার আবার চেষ্টা করবে এই হস্তক্ষেপ করা, এই গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে আমাদের সেটা রেজিস্ট করতে হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সীমান্তে ফেলানী হত্যার 14 বছর আজ। 2011 সালের আজকের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে তার মৃত্যু হয়। 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর নিথর দেহ। তাতে গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। ওমর ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান। 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ফেলানীকে গুলি করে বিএসএফ। এরপর একটানা 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর নিথর দেহ। এ ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। বিচারে হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত আসামি অমিয় ঘোষকে খালাস দেন বিএসএফের বিশেষ আদালত। ফেলানীর বাবা রায় প্রত্যাখ্যান করে পুনরায় বিচারের দাবি জানালে 2015 সালের 2 জুলাই আদালত অমিয় ঘোষকে খালাস দেন। রায়ের পরে একই বছর 14 জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করে। তারপর কয়েক দফা শুনানির দিন ধার্য থাকলেও বিভিন্ন কারণে আজও তা শেষ হয়নি। দীর্ঘদিন বিচার না পেয়ে হতাশ ফেলানীর পরিবারের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের অবহেলায় মেয়ের হত্যার বিচার পাননি তারা। কাঁটাতারে ঝুলিয়া কিভাবে নির্মমভাবে অমিয় ঘোষ গুলি করে পাখির মতন গুলি করে মারছে আমার চোখের সামনে। আজের যাবৎ আমি 13টা বছর কাঁদতে আছি ফেলানী বিচারটার জন্য, কিন্তু ভারত সরকার আজ পর্যন্ত আমি বিচারটা করে দেন এবং আমাদের বাংলাদেশের শেখ হাসিনা উনারাও করে দেন এবং আমাদের বাংলাদেশ সরকার কাছে দাবি করছি, ভারত সরকার কাছে দাবি করছি আমার মেয়েটা বিচার করে দেন, অমিয় ঘোষের শাস্তি চাই আমি আশা করি যে বাংলাদেশে আমাদের নতুন সরকার হয়েছে, উনি যেন আন্তর্জাতিক আদালতে বিচারটা যেন করে। সীমান্ত হত্যায় আমার বোনকে মারা হয়েছে, যে মারছে তার আমরা বিচার চাই, তার বিচার তো এখনো পাইলাম না, তার বিচার চাই আমরা। ফেলানী হত্যার বিচার হলে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবে বলে মনে করেন এই আইনজীবী। বিচারের জন্য ফেলানীর বাবা ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। সীমান্তে ফেলানীর মতো আর কোনো হত্যাকাণ্ড দেখতে চান না কুড়িগ্রামের মানুষ। নুসরাত জাহান, মোহনা সংবাদ। ভাগ্য বদলাতে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার স্বপ্ন বুনেছিলেন মাদারীপুরের আসাদ মাতুব্বর, কিন্তু তা ফিকে হয়ে যায় লিবিয়া পৌঁছানোর পরই। স্বজনদের দাবি, নির্যাতনের পর আসাদের ভিডিও পাঠিয়ে কয়েক ধাপে 42 লাখ টাকা নেয় চক্রটি। তাতেও মেলেনি মুক্তি। অবশেষে আসে তার মৃত্যু সংবাদ। আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সন্তানের মৃত্যুর খবরে এক হতভাগা মায়ের বুক ফাটা আর্তনাদ। বিদেশ বিভুঁয়ে স্বজনের মৃত্যুর খবরে গোটা পরিবারের শোকের ছায়া। মাদারীপুরের ডাসার উপজেলার আসাদ মাতুব্বর 2 বছর আগে উন্নত জীবনের আশায় মা, স্ত্রী ও 2 ছেলেকে রেখে পাড়ি জমান বিদেশে। লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য চুক্তি করেন জিকরহাট গ্রামের রুবেল খানের সঙ্গে। 17 লাখ টাকা দিয়ে লিবিয়া পৌঁছানোর পর পাল্টে যায় দালাল চক্রের আচরণ। আটকে রেখে শারীরিক নির্যাতন এবং নদীপথে ইতালি নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাসে হাতিয়ে নেয় মোট 42 লাখ টাকা। আমার ভাই সুস্থ মানুষ, আমার ভাইটা মাইরা ফেলেন গেছে, লাশ গুম করে ফেলেন গেছে। ওরা বলে মারা গেছে, মারা যাওয়ার পর আমাদের লাশ দেখানোর কথা, লাশও দেখায় নাই। আমরা একাধিক সূত্রে জানতে পারছি যে সে এখানে মারা গেছে। আমরা চাইতেছি যাতে আমার আব্বুর লাশটা যাতে বাংলাদেশে আনতে পারে এবং তার একটা বিচার হোক। টাকা নিয়েও আসাদকে ইতালি পাঠায়নি দালাল চক্র। এভাবেই কেটে যাচ্ছিল দিন। গত বুধবার খবর আসে স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন আসাদ। পরিবারের সদস্যদের অভিযোগ, আসাদের মৃত্যুর পেছনে দালাল চক্র দায়ী।
আমার স্বামী এটা করে নাই রে, ওরা জোট করে আমার গেলাইছে। ছেলের মরদেহ ফেরত পেতে চান নিহত আসাদের মা। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা আল্লাহ যদি নিয়ে থাকে, আমার কোনো কৈফত নাই। এদিকে দালালের খপ্পরে পড়ে আর কেউ যেন আসাদের মতো পরিণতি বরণ না করে সে বিষয়ে সজাগ রয়েছে প্রশাসন। আমাদের বইএসএল রয়েছে, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে, তারাও কিন্তু লোক পাঠায়, সুতরাং তাদের মাধ্যমে যেন তারা যায়। নিহত আসাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি দালালদের সুষ্ঠু বিচারের দাবি অসহায় পরিবারটির। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। রাঙামাটিতে দিন দিন জনপ্রিয় হচ্ছে হলুদ রঙের কমলা চাষ। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় চাষিরা ঝুঁকছেন এটি চাষে। ফলে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষকের অর্থনীতি। আর চাষিদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। রাঙামাটির নানিয়ারচর সহ বিভিন্ন স্থানে হলুদ কমলার আবাদ বেড়েছে। কমলা চাষে ভাগ্য বদলেছে কৃষকদের। অন্য ফসলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাগান। পাহাড়ে উৎপাদিত হলুদ রঙের কমলা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। কমলা চাষ বাণিজ্যিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এবার ফলন হয়েছে অনেক ভালো। যথেষ্ট পরিমাণে কমলা উৎপাদন হয়। তো শুধু এখানে না, আরো অন্যান্য ওইদিকেও আছে, বিভিন্ন পাড়ায় কমলা বাগান প্রায় আছে। এখন মোটামুটি কমলা বাগান মানুষের আগ্রহ বাড়ছে। এখন সামনে যদি সেরকম সরকারি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে এই রাঙামাটির এই প্রত্যন্ত অঞ্চলে তাদের সেই বেকারত্ব দূর হবে বলে আমি আশাবাদী। আমি প্রায় 4 বছর আগে থেকে শুরু করছি এটা, এখন মোটামুটি ভালো লাভ করছে। এখন এবার জেলায় 637 হেক্টর জমিতে কমলার বাগানে ফলন এসেছে। প্রতি হেক্টরে 10 টনের বেশি ফলন হবে বলে আশা কৃষি বিভাগের। চলতি বছর কমলার যে ফলন, আমরা আশা করি যে প্রায় হেক্টর প্রতি 10 টনের মতো আমাদের এই কমলার ফলন হতে পারে এবার। এবং কৃষকরা, আমরা যেটা বাজারে দেখতে পাই যে বাজারেও কিন্তু বেশ ভালো দাম রয়েছে এবছর কমলার। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় দেশের অর্থনৈতিক উন্নয়নে কমলা চাষ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে কেটেছে শৈত্যপ্রবাহ। তবে দিনের তুলনায় রাতের বেলায় তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। গত 3 দিন ধরে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ডের পর অবশেষে 12 ডিগ্রির ওপরে উঠেছে তাপমাত্রা। এতে করে জনজীবনে স্বস্তি ফিরলেও বেড়েছে শীতজনিত রোগ ব্যাধি। জানুয়ারি মাসে আরও 3 থেকে 4টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামিল চৌধুরী। ডলার জামিল, পঞ্চগড়ের শীত পরিস্থিতি আজকে কেমন দেখছেন? হিমালয়ের পার্শ্ববর্তী সর্বদেশে সর্বোত্তরে জেলা পঞ্চগড়। গতকাল বিকাল থেকে শুরু হয় হিম শীতল কনকনে ঠান্ডা বাতাস। সন্ধ্যার পরে শুরু হয় ঘন কুয়াশা। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে ভারী যানবাহন। বিপাকে পড়েছে নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ, যাদেরকে ঘর থেকে বের হয় প্রতিদিন কাজে যেতে হয়। হোটেল শ্রমিক, রিক্সা শ্রমিক, চা শ্রমিক, পাথর শ্রমিক। এবং সূর্য না ওঠার কারণে তাদের যে কর্মক্ষেত্র সময়টা, এটা 3-4 ঘন্টা কমে যায়। এবং এই অঞ্চলের যে শীত বাড়ার কারণে মানুষের যে শীতের যে তীব্রতা, এটা মানুষকে আরো ভুগিয়ে তুলেছে। বিশেষ করে এই অঞ্চলের যে নিম্ন আয়ের মানুষগুলি, যাদের বাড়ি ঘরগুলি টিন শেডের থাকে, এই মানুষগুলি সন্ধ্যার পরে কিন্তু কুয়াশা নামার সঙ্গে সঙ্গে ঘরে শীত ঢোকা শুরু হয়ে যায়। এবং মানুষেরা তাদের যে শীত বস্ত্র, এই শীত বস্ত্র পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে তাদের বেশি সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। আমি আপনাকে বলি যে গতকালকে তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল 9টার সময় যে তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে এ মাসে মৃদু শৈত্যপ্রবাহ আরো 2-3টি বয়ে যেতে পারে। এবং এখানকার যে স্বাস্থ্য অবস্থা,
জেলার আধুনিক সদর হাসপাতালে গিয়ে আমি দেখতে পাই যে বয়স্ক শিশু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে এবং ডাক্তাররা তাদের প্রতি যত্নশীল হওয়ার জন্য বলেছিলেন। পঞ্চগড়ে জেলা প্রশাসক এ পর্যন্ত যতগুলি কম্বল বিলি করেছেন এবং বেসরকারিভাবে আপনার গিয়ে আর সব মিলে 50,000 কম্বল শীত নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে এবং এই মানুষগুলি আরো পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড়, কারণ শীতের সময় কিন্তু মানুষের বেশি গরম কাপড়ের প্রয়োজন হয়ে যায়। তো শীত নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী জামিল। দেশের বাইরের খবর, সমালোচনা আর দলীয় চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, দল নতুন নেতা নির্বাচন করার পর লিবারেল পার্টির প্রধানের পদ এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। সোমবার দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ট্রুডো। বর্তমান সময়ে ট্রুডোর জনপ্রিয়তা অনেকটাই হ্রাস পায়। বিরোধীরা তো বটেই, নিজ দলের পক্ষ থেকেও পদত্যাগের দাবি উঠেছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলা সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে কোণঠাসা হয়ে পড়েন জাস্টিন ট্রুডো। এবার খেলার খবর, বিপিএল। বিপিএলের সিলেট পর্বে আজ দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। সিলেটে এটি ঢাকা ক্যাপিটালসের প্রথম মাঠে নামা। আসলে এ পর্যন্ত জয়হীন ঢাকা পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে, আর টানা 4 ম্যাচ ধরে জয়ের ধারা অব্যাহত রেখে সবার উপরে রয়েছে রংপুর। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। ঢাকার মতোই এখনও জয়ের স্বাদ পায়নি সিলেট। বিপরীতে এ পর্যন্ত 3 লড়াইয়ে 2 জয় ও 1 পরাজয় দেখেছে তামিম ইকবালের বরিশাল। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। জনাব নাসির, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা শুরুতেই দেখে নিব আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। এই মুহূর্তে আছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম, আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে। 9 মাস ধরেই খাদ্য মূল্যস্ফীতি 10% বেশি। শেখ হাসিনার বিরুদ্ধে এবার গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা। দৈনিক ইত্তেফাক, এইচএমপি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এশিয়ায়। খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন, স্বাগত জানাবেন তারেক রহমান। আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন বলেছেন প্রধান উপদেষ্টা। দৈনিক সমকাল, গণপূর্ত ও তদন্ত কমিটি 2 মেরুতে নানা প্রশ্ন। 7.5 বছর পর বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া। প্রশাসনে গতি বাড়াতে কঠোর হচ্ছে সরকার। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, আসছে আরও 13 দল। নতুন এই তালিকায় আছে তৃণমূল, জাতীয় পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক দল। বিমানবন্দরেই দেখা হবে মা ছেলের। সংবিধানে পরিবর্তনে গণভোট চায় কমিশন। বণিক বার্তা, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। বাজেট বাস্তবায়নে বিদেশি অর্থে নির্ভরতা বেড়েছে। প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি নেমেছে 1.81%। এই মুহূর্তে হাতে আছে যুগান্তর শিরোনাম করেছে, খালেদা জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন আজ রাতে। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। দ্বিগুণ হচ্ছে শিল্প ক্যাপটিভে গ্যাসের দাম। নতুন শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ। বিডিআর হত্যাকাণ্ড অনুমতি পেলে ভারতে হাসিনাকে জিজ্ঞাসাবাদ। দ্য ডেইলি স্টার, পার্কিং ওয়েলথ আন্ডার দ্য দুবাই সান। ইকোনমি স্লোস টু 1.81% ইন ভলেটিল ফার্স্ট কোয়ার্টার। জনাব নাসির, আমরা শিরোনামগুলো দেখে নিলাম।
এবং শুরুতেই একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, আমরা প্রথম আলোর একটা শিরোনামে চলে যাব। আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে, এই বিষয়টা নিয়ে একটু কথা জানতে চাই আপনার কাছে। চালের বাজারে আমনের যে ধান, আমন চাল কিন্তু বাজারে উঠছে, তারপরও চালের দাম কমছে না, উল্টো সেটা বাড়ার দিকে। আমরা মোটা চালের দাম দেখলাম গত এক সপ্তাহে 3 থেকে 4 টাকা করে বাড়ছে। অন্যান্য চালের যেগুলো আছে সেগুলো আপাতত স্থিতিশীল থাকলেও গত এক সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি চালের দাম বেড়ে গিয়েছিল, এবং মোটা চাল দেখলাম গত এক সপ্তাহে কিছুটা তারা বাড়ছে। আমি শুধু চালের দাম নিয়ে আপনি জানতে চাচ্ছেন, আমি বলতে চাচ্ছি যে গত প্রায় 10 মাস ধরে কিন্তু খাদ্য মূল্যস্ফীতি 10% উপরে, সেটি একটি বিষয়। এবং সেই 10% উপরে আমরা যে 10 মাসের কথা বলছিলাম, বা এক বছরই প্রায় ধরতে গেলে আপনি দেখুন, পেঁয়াজ, ডিম, কখনো আলু, কখনো তেল, এইগুলোর কিন্তু এই যেগুলো প্রায় প্রতিদিনই মানুষের প্রয়োজন, সেই পণ্যগুলোর দাম কিন্তু বিভিন্ন সময় বেড়েছে, কমেছে, আবার বেড়েছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, মানুষের হাহাকার দেখেছি আমরা। এই ধরনের চাল ছাড়াও অন্যান্য বেশ কিছু পণ্য কিন্তু মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতিকে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে, যেটা 10 মাস ধরে। সবথেকে আসলে এটা কি আসলে সবথেকে চিন্তার বিষয় না, যে এখন আমন ধানের একটা ভরা মৌসুম, এই সময় আসলে চালের দাম স্বাভাবিকভাবে বাড়ার কথা না, কিন্তু এখানে ব্যবসায়ীরা হচ্ছে যে দায়ী করছেন যে ধানের দাম বেড়ে গেছে। তাহলে আসলে এটার মূল বৃদ্ধির জায়গাটা কি আসলে শুধু ধান, নাকি সেই যে সিন্ডিকেটের কথা বলা হয়, যে বাজার সিন্ডিকেট, নাকি সেই সিন্ডিকেটের ব্যাপারটা চলে আসছে বারবার? দেখুন, সিন্ডিকেটের কথা তো আমরা সারা জীবনই শুনছি, সারা জীবনই বলছি। সরকার কি পদক্ষেপ নিতে পারে, কি নিয়েছে, সেটার দিকে যদি তাকাই, সরকার, এই অন্তর্বর্তী সরকার, আগের সরকারের কথা আমি এখন আর বলছি না, তখনও এক ধরনের পলিটিক্যাল বায়াসনেস ছিল হয়তো, যে কারণে সিন্ডিকেটটা আসছে। কিন্তু এই মুহূর্তে তো সিন্ডিকেট আসার কথা না, কারণ সরকার তো কোনো পলিটিক্যাল বায়াসনেসের কাছে মাথা নত করবে, এটা হওয়ার তো কোনো কারণ নেই, কারণ তার তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডই নেই। কিন্তু তাহলে সরকার কি পদক্ষেপ নিয়েছে যদি একটু দেখি, তারা শুল্ক কমানোর চেষ্টা করেছিল এই চালের আমদানি দিচ্ছে। সরকার প্রচুর চাল আমদানিও করছে, প্রায় 9 লাখ মেট্রিক টনের মতো চাল আমদানির কথা বলা হয়েছে, কিন্তু বাজারে সরবরাহ কত? খুব বেশি সরবরাহ নেই, সরবরাহ বাড়েনি, যেটা একটা কারণ বলছে ব্যবসায়ীরা, যে সরবরাহ আমদানি করা হচ্ছে কিন্তু বাজারের সরবরাহ সেই তুলনায় সরবরাহ নেই, যেটাকে বলা হচ্ছে দাম বাড়ার অন্যতম কারণ। আপনি এটা বলছিলেন যে চালের, ধানের দাম বাড়ার কারণে হচ্ছে এবং সরবরাহ ঘাটতি আছে। আচ্ছা, আমরা এবার একটু আরেকটা প্রসঙ্গে যাব, সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন পত্রিকাতে প্রায় কমন একটা সংবাদ পেয়েছি, এবং সবথেকে মোটামুটিভাবে একটা বড় সংবাদই বলা যায়, যে অনেক দিন পর, প্রায় 7.5 বছর পর মা ছেলের দেখা হচ্ছে, বা শেখ খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? অন্তর্বর্তী সরকারের এই জায়গাটা থেকে, অন্তর্বর্তী সরকার যে ওনাকে চিকিৎসার যে সুযোগটা দিয়েছে, খালেদা জিয়া চিকিৎসার সুযোগ তিনি আওয়ামী লীগ সরকারের আমলে দফায় দফায় তিনি চেয়েছেন, কিন্তু সেটা তিনি পাননি, এবং সেটি এই অন্তর্বর্তী সরকার আসার পরে 5 মাসের মাথায় তিনি যাচ্ছেন, এবং সেটির জন্য কাতার আমির পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যাচ্ছেন, এবং সেটি আজকে রাতেই, এবং বেশ রাতে যাচ্ছে। এবং যেটা বড় বিষয় হচ্ছে যে তারেক রহমান এবং খালেদা জিয়ার দেখা হবে দীর্ঘদিন পর, বিমানবন্দরে তাদের দেখা হবে। দেখুন, এই ওনার চিকিৎসার প্রয়োজন, উনি দেশের বাইরে যাবেন, এটাই হচ্ছে নর্মাল প্রসেস, নর্মাল বিহেভিয়ার। সেখানে রাজনীতি হয়ে গেছে, দীর্ঘদিন উনি রাজনৈতিক রাজনৈতিক না, বিষয়টা ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগতভাবে হতে পারে, সেটা রাজনীতি বলেন বা ব্যক্তি কেন্দ্রিক। আমরা আরেকটা বিষয়টি একটু আলোচনা করতে চাই নাসির। আসছে আরো 13 দল, বাংলাদেশ প্রতিদিনের একটি শিরোনাম আমরা দেখছিলাম, নতুন এই তালিকায় আছে তৃণমূল, জাতীয় পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক দল। এমনিতেই অনেক রাজনৈতিক দল আছে, আবার এই যে 13 দল আসছে, আসলে রাজনৈতিক দল অনেক আসছে যাচ্ছে, সেক্ষেত্রে জনগণের ভাগ্য আসলে কতটা বদলাচ্ছে? জনগণের ভাগ্য কতটা বদলাচ্ছে, এই যে নতুন যে 13টা দল আসতেছে, এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। রাজনৈতিক দলের আসা না আসার সঙ্গে জনগণের ভাগ্য কতটা বদলাচ্ছে সেটা চোখের সামনে, কারণ আমি যতটুকু দেখছি, আমাদের জন্মের পর থেকেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমি 2টি রাজনৈতিক দলকেই দেখেছি মাঠে থাকতে, আওয়ামী লীগ এবং বিএনপি। বাকি যারা তো রাজনৈতিক বক্তাদের বক্তব্য হচ্ছে এটা যে রাজনীতি করেই হচ্ছে জনগণের সেবা করার জন্য। হ্যাঁ, না, আপনি বলছেন যে ভাগ্য পরিবর্তনের কথা, সেটা হচ্ছে
যে ধরেন জাতীয় পার্টি আছে, জামায়াত ইসলামে আছে, তবে তারপরেও বড় দুটি রাজনৈতিক দল আমরা দেখে আসছি, আওয়ামী লীগ এবং বিএনপি। এবং সামনে আসছে যেটার জন্য আলোচনাটা খুব বেশি আসতে পারে, সেটা হচ্ছে এই মুহূর্তে ছাত্রদের যে দল, সেই দলটি হয়তো আলোচনায় আসতে পারে। যে কারণেই অন্য দলগুলো কিভাবে আসছে, তাদের কী ধরনের তারা প্রতিশ্রুতি দিবে, সেটা আসলে আসার পরে বোঝা যাবে। তবে ছাত্রদের যে দলটা, বৈষম্যবিরোধী ছাত্রদের যে দলটা, সেই দলটার প্রতিশ্রুতি ইতিমধ্যেই কিছুটা আশ পাওয়া যাচ্ছে, কারণ তারা তাদের আন্দোলনের প্রেক্ষিতেই এই নতুন বাংলাদেশের সূচনা, নতুন বাংলাদেশে এখন আমরা দেখছি। সেক্ষেত্রে তাদের দলটার প্রতিশ্রুতি, তাদের দলটার ম্যান্ডেট কী হবে, সেটা আগে থেকে কিছুটা বোঝা যাচ্ছে। এখন সেটা মাঠে যখন তারা আসবে, তখন মাঠের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে। সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে আবার স্টুডেন্টদের দল হয়ে যাচ্ছে এটা, সেক্ষেত্রে আসলে তাদের লেখাপড়ায় আবার কতটা প্রভাব পড়বে, বা ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে যে দেখুন, আপনি যদি তারুণ্য নির্ভর দেশ চান, যদি তারুণ্য চান, তাহলে আপনাকে এটাকে এত নিশ্চিত করলে আমি মনে করি না ঠিক হবে। কারণ তারুণ্য যেহেতু আমরা চাই, তারুণ্য নির্ভর দেশ চিন্তা করতে গেলে তরুণদের চিন্তা ভাবনাকে যদি আপনি রাজনৈতিক অঙ্গনের মাধ্যমে যদি আমরা না আসতে চাই, দেখুন এখন এই মুহূর্তে ছাত্ররা দেশটাকে স্বাধীন এক ধরনের নতুন বাংলাদেশের কথা তারা নিয়ে আসছে, কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম না হওয়া পর্যন্ত তারা দেশকে সেভাবে পরিচালনা করতে পারবে না। আচ্ছা, সেক্ষেত্রে তাদেরকে স্বাগত জানানো অবশ্যই ধন্যবাদ। আমরা অবশ্যই চাই যে একটা সুস্থ সুন্দর দেশ, আমাদের সুস্থ সুন্দর পরিবেশ এবং রাজনৈতিক প্রেক্ষাপটটা সুন্দর হোক। শুভকামনা রইল আপনার জন্য। শেষ করব বহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল চীনে, এর মাত্রা 7.1। দুর্নীতি আর অবৈধ নির্বাচনের কারণে 16 বছর মৌলিক চাহিদা বঞ্চিত দেশের মানুষ, তত্ত্বাবধায়ক ব্যবস্থায় সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হলো না মাদারীপুরের আসাদের, দালাল চক্রের খপ্পরে প্রাণ যায় তার, 42 লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি। এবং জনপ্রিয় হয়ে ওঠা হলুদ রঙের কমলা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের অর্থনীতি, সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এই ছিল বহনা সংবাদের। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। বহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।